আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের যে ন্যাশনাল গাইডলাইন প্রকাশিত হচ্ছে, তার ৭ম ভার্সনটি প্রকাশিত হয়েছে গত ২৮ মে তারিখে। আমি এই ভার্সন ছাড়াও এর আগের দুটো ভার্সনের উপরে বেশ কিছু ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেছি, যেগুলো অনেকেই পছন্দ করেছেন এবং আমাকে উৎসাহ জুগিয়েছেন। আমি ৭ম ভার্সনকে বিভিন্ন ছোট, ছোট পোর্শনে ভিডিওগুলো তৈরি করছি, যাতে আমরা সবাই আমাদের পছন্দ মতো অল্প সময়ে এগুলো দেখে নিতে পারি। এই ভিডিওতে আমি ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল নিয়ে ন্যাশনাল গাইডলাইনে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো উপস্থাপন করছি। আমি ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর, মেডিকেল অফিসার, বর্তমানে স্টাডি ডেপুটেশনে ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল নিয়ে যদি কথা বলতে যাওয়া হয়, আমাদেরকে জানতে হবে যে ইনফেকশনের বেসিক সোর্সগুলো কী। এই ক্ষেত্রে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটি ক্যাটাগরি হচ্ছে পার্সনের মধ্যে রয়েছে পেশেন্ট, হেলথ কেয়ার ওয়ার্কার, ভিজিটর বা হাউসহোল্ড মেম্বার যারা আছে তারা, এবং কমিউনিটি মেম্বার যারা আছে তারাও। এবং এই যে মানুষ থেকে যে ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষদেরকে সোর্স বলা হচ্ছে, তারা কিন্তু স্প্রেড করে মেইনলি তাদের হাত দিয়ে। এছাড়া এনভায়রনমেন্টাল কিছু সোর্স আছে, যেমন বেশ কিছু ড্রাই সারফেস, বিশেষ করে বেডের যে রেলগুলো থাকে কিংবা মেডিকেল ইকুইপমেন্ট, টেবিল, কাউন্টারের যে টপ পোর্শনটা থাকে। এছাড়া ওয়েট সারফেস যেগুলো রয়েছে, সেটা ময়েস্ট এনভায়রনমেন্ট হোক, বায়োফিল্ম হোক, কিংবা আমরা যে সিঙ্কগুলো ব্যবহার করি বা ইকুইপমেন্ট ব্যবহার করি যেমন ভেন্টিলেটর, সেগুলো। এছাড়া আমরা ইনডুয়েলিং কিছু মেডিকেল ডিভাইস ব্যবহার করি, যেমন ক্যাথেটার বা আইভি লাইন। এগুলোও কিন্তু সোর্স অফ ইনফেকশন হতে পারে। এগুলো হচ্ছে বেসিক সোর্স অফ ইনফেকশন যে কোনো ইনফেকশনের ক্ষেত্রেই। এছাড়া ডাস্ট অর ডিকেইং ডেব্রিস একটি হতে পারে। আমাদেরকে ইনফেকশন কন্ট্রোল করতে চাইলে বা সোর্সের কথা চিন্তা করতে গেলে সব থেকে বেশি যেটা এখন খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে হাই টাচ সারফেসগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা। যেমন বেডের রেল, টেবিলের যে উপরের ভাগ, কিংবা চেয়ার, সিঙ্ক, লাইটের সুইচ, দরজার নব, টয়লেটের সিট, কিংবা ফ্লাশের যে হ্যান্ডেল বা নব, যেগুলোতে আমরা বারবার করে স্পর্শ করি এবং বিভিন্নজন স্পর্শ করি, এগুলো একটা পটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন হতে পারে। এখন ইনফেকশন কন্ট্রোল যদি প্রিকশন আমরা নিতে চাই, সেটাকে ব্রড দুভাগে ভাগ করে বলা হয়েছে গাইডলাইনে। যার একটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন, যেটা সব ধরনের রোগীর পরিচর্যার ক্ষেত্রেই প্রযোজ্য। আরেকটি হচ্ছে ট্রান্সমিশন বেসড প্রিকশন, অর্থাৎ আমরা যেই অর্গানিজমটার কথা ভাবছি সেই অর্গানিজমের ট্রান্সমিশনটা কীভাবে হয়, সেই ট্রান্সমিশনটা মাথায় রেখে আমরা যেই প্রিকশনগুলো বা সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেব, সেগুলো হচ্ছে ট্রান্সমিশন বেসড প্রিকশন। এখন শুরুতেই আমরা স্ট্যান্ডার্ড প্রিকশন সম্পর্কে যে কথাগুলো রয়েছে সেগুলো জেনে নিই। যে এই ক্ষেত্রে প্রথমেই যে কথাটাই বলা হয়েছে যে আমাদেরকে মনে করতে হবে প্রত্যেকটি মানুষই পটেনশিয়ালি ইনফেক্টেড, অর্থাৎ প্রত্যেকটি মানুষই তার শরীরে জীবাণু বহন করে চলেছেন এমন কথাটি ভাবতে হবে, এবং এটাও ভাবতে হবে যে তিনি হেলথ কেয়ার যে ফ্যাসিলিটি বা সেটিং আছে সেইখানে এই জীবাণুটা ছড়িয়ে দিতে পারেন। আর হ্যান্ড হাইজিনটা বিশেষ করে আমাদের প্রত্যেকটা রোগী দেখার আগে এবং পরে হ্যান্ড হাইজিনের কথা বলা হয়েছে। স্ট্যান্ডার্ড প্রিকশনে আরও বলা হয়েছে গাউন, গ্লাভস এবং আই প্রোটেকশনের কথা। এখন আমরা যখন পেশেন্ট ডিল করব, তখন যদি আমরা অনুমান করি যে আমাদের এই পেশেন্টটার পরিচর্যার সময় তার শরীরের যে সিক্রেশনগুলো রয়েছে তার সংস্পর্শে আমরা আসতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই গাউন, গ্লাভস এগুলো পরতে হবে। এবং যদি আমাদের এই সম্ভাবনাটা থাকে, এই অনুমান থাকে যে সেই সিক্রেশনগুলো ছিটিয়ে এসে আমার শরীরে বা চোখে মুখে আসতে পারে, সেই ক্ষেত্রে আই প্রোটেকশনও নিতে হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমি যদি হাতে গ্লাভসও পরি, তার মানে এই না যে আমি আমার হ্যান্ড হাইজিন, অর্থাৎ সাবান পানি দিয়ে হাত ধোয়া কিংবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যে হাত জীবাণুমুক্ত করা, এটা থেকে আমি বাদ দিয়ে দেব। আমাকে গ্লাভস পরলেও এগুলো করতে হবে। পাশাপাশি আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি বা যেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করছি, সেগুলো যদি ডিসপোজেবল হয় তাহলে সেটাকে সঠিক নিয়মে সেফলি ডিসপোজ করা, আর যদি সেটা রিইউজেবল হয় তাহলে সেটাকে সঠিক নিয়মে ক্লিন করে নেওয়ার যে বিষয়টা, সেটা স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে পড়ছে। আর প্রপার কাফ এটিকেট। হ্যান্ড হাইজিন নিয়ে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইনিশিয়েটিভ ফর ক্লিন হ্যান্ড রয়েছে, সেখানে টাইটেলটা এরকম: মাই 5 মুভমেন্টস অফ
হ্যান্ড হাইজিন। সেখানে কখন কখন আমার হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে সেই বিষয়টি বলা রয়েছে। যেমন আমি যখন একজন রোগীকে দেখব, টাচ করব, স্পর্শ করব, তার আগে আমাকে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আমি যদি কোনো ক্লিন বা অ্যাসেপ্টিক প্রসিডিউর করতে চাই, তার আগেও আমার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আমি যদি কোনো রোগীর বডিলি ফ্লুইডের এক্সপোজারে আসি, কিংবা যদি এক্সপোজার হওয়ার মতো কোনো ঝুঁকি থেকে থাকে, অর্থাৎ আমি রোগীটা দেখেছি, হয়তো আমি এক্সপোজার হয়েছি কিংবা সম্ভাবনা আছে যে আমি হয়তো হয়েছি, আমি নিশ্চিত না, তাহলে আমার হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। প্রত্যেকটি পেশেন্টকে স্পর্শ করার পরে আমার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। এবং শুধু পেশেন্ট না, পেশেন্টের যে সারাউন্ডিংস রয়েছে সেইখানেও যদি আমরা স্পর্শ করি তাহলে আমাদেরকে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আর হ্যান্ড হাইজিন মেনটেন করার ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাটলিস্ট 20 সেকেন্ড সময় দিতে হবে। এখন হ্যান্ড হাইজিন মেনটেন করার যে প্রসিডিউর তো মূলত দুটো। সেক্ষেত্রে একটি হচ্ছে সাবান পানি দিয়ে যে ওয়াশ করাটা, আর একটা হচ্ছে অ্যালকোহল বেস স্যানিটাইজার। তো কখন আমরা সাবান পানি দিয়ে হাতটিকে ধুয়ে ফেলবো? যদি আমার হাত দৃশ্যমানভাবে নোংরা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সাবান এবং পানি দিয়ে হাতটাকে ধুয়ে ফেলবো। এছাড়া খাবার আগে এবং ওয়াশরুম ব্যবহার করার পরে আমাদেরকে সাবান এবং পানি দিয়ে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আর যদি হাত দৃশ্যমানভাবে ময়লা না হয়ে থাকে তাহলে আমি হাতকে জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি, যেখানে অ্যালকোহল থাকতে হবে মিনিমাম 60%। এরপরেই কাফ এটিকেট, অর্থাৎ হাঁচি কাশির যে শিষ্টাচার, এটা অনেকেই আমরা মানি বা অনেকে মানি না, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমি যখন হাঁচি বা কাশি দেব সেটা একটা টিস্যুর মধ্যে দেব, এবং টিস্যুর মধ্যে যদি এটা আমি দিয়ে থাকি তাহলে সেই টিস্যুটা কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না, সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। আমাকে সেই টিস্যুটা একটা নির্দিষ্ট ওয়াস্ট বক্সে বাস্কেটের মধ্যে ফেলতে হবে, এবং প্রিফারেবলি তার যেন ঢাকনা থাকে। এছাড়া ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে হাঁচি কাশি হলে নাক মুখ হাত দিয়ে ঢাকতে হবে, কিন্তু আমাদের হাতটাই তো স্প্রেড করে, সো আমাদেরকে হাত দিয়ে না, বরং আমাদের যে জামার হাতা আছে কিংবা এই যে কনুইয়ের যে ভাঁজ আছে সেটা দিয়ে আমাদেরকে হাঁচি কাশি দেওয়ার সময় সেখানে দিতে হবে। যদি আমি অসুস্থ হই তাহলে আমার হাঁচি কাশি যে কোনো মুহূর্তে হতে পারে, তাই আমাকে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। আর আমি যখন প্রপারলি হ্যান্ড হাইজিনটা মেনটেন করব, কখন, যে প্রতিবার যখন আমার হাঁচি কাশি হবে আমি যদি সেটা টিস্যুতে ব্যবহার করি, টিস্যু দিয়ে ঢাকি, কিংবা আমি স্লিপ দিয়ে জামার হাতা দিয়ে ঢাকি, সেটা হলেও আমার হাতে কিন্তু লেগে থাকতে পারে, যার কারণে আমার হাঁচি কাশি হলেই আমার হ্যান্ড হাইজিনের যে বিষয়টা আছে, অর্থাৎ হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার লাগানো, সেটা করে ফেলতে হবে। এরপরে আমাদের যেটা গেল স্ট্যান্ডার্ড প্রিকশন, তারপরে আরেকটা যেটা ব্রড হেডিং ছিল সেটা হচ্ছে ট্রান্সমিশন বেসড প্রিকশন। তার মধ্যে আবার কয়েক ভাগে ভাগ করে বলা হচ্ছে। তার একটি ভাগ হচ্ছে কন্ট্যাক্ট প্রিকশন। যেমন এই ক্ষেত্রে যেটা করতে হবে যে স্ট্যান্ডার্ড প্রিকশনে যা যা ছিল তার সবগুলোই করতে হবে। পাশাপাশি আমরা যখন কোনো একটা পেশেন্টের রুমে থাকবো তখন পুরোটা সময় আমরা গ্লাভস এবং গাউনটা পরে থাকবো, এবং সেই পেশেন্টের রুম থেকে আমরা যখন বেরিয়ে যাব, সেই বেরিয়ে যাওয়ার কিন্তু বিষয়টা এমন হবে না যে আমি গাউন গ্লাভস এগুলো পরে ওই ঘর থেকে বাইরে বের হব, কারণ বাইরে আমি সেটাকে স্প্রেড করছি। কাজে আমাকে সেই রোগীর ঘর থেকে বের হওয়ার আগে সেখানে হচ্ছে বের হওয়ার গেটের কাছাকাছি একটা কর্নার বা জোন থাকার কথা, যেখানে আমি গ্লাভস গাউন এগুলো খুলে ডিসপোজ করব। এবং এটা অবশ্যই আমি একটা রোগী দেখে আরেকটা রোগী, তারপর আরেকটা রোগী, অর্থাৎ আমাকে যদি মাল্টিপল রোগী দেখতে হয়, একই হ্যান্ড গ্লাভস পরে আমি বারবার করে অনেকজন রোগী দেখব না। এছাড়া আমাদের যে ডেডিকেটেড আইটেম ব্যবহার করা দরকার, যেমন আমাদেরকে স্টেথোস্কোপ, থার্মোমিটার, বিপি মেশিন এগুলো ব্যবহার করতে হয়। আসলে ইনফেকশন যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে হওয়া উচিত একজন পেশেন্টের জন্য এক একটি করে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো। যদি এটা সম্ভব না হয়, আমরা আমাদের দেশের বাস্তবতা বা আমাদের বাস্তবতার যদি চিন্তা করি, এটা তো প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এক রোগী দেখার পরে আরেক রোগীকে যখন আমি এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে দেখব, তার আগে সেই ইনস্ট্রুমেন্টগুলো ডিসইনফেক্ট করে নিতে হবে। এখন আমাদের যে পরিমাণ ওয়ার্কলোড বা রোগীর সংখ্যা, এটাও কতটা বাস্তবসম্মত জানি না, তবে আমাদেরকে তো যেটা স্ট্যান্ডার্ড বা যেটা করা উচিত সেটা জানতে হবে। এরপরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে ড্রপলেট প্রিকশন। তাহলে ড্রপলেট কাকে বলা হচ্ছে? আসলে আমাদের রেসপিরেটরি যে সিক্রেশন যেগুলো বের হয় সেগুলোর সাইজ যখন ইকুইভ্যালেন্ট অর মোর দেন 5 মাইক্রন হয় তখন সেটাকে ড্রপলেট বলা হয়।
এই ড্রপলেটের যে ট্রান্সমিশনটা হয় সাধারণত এটা 3 থেকে 6 ফিটের মধ্যে থাকে। আর ড্রপলেটটা তৈরি হয় কিভাবে? আমরা যখন কথা বলি, হাঁচি দেই, কাশি দেই, তখন ড্রপলেটটা তৈরি হয় এবং আশেপাশে 3 থেকে 6 ফিটের মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে। কাজে আমাদেরকে যেটা করতে হবে, যদি ড্রপলেটের হাত থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই রোগীর ঘরে একটা সার্জিক্যাল মাস্ক আমার পরে থাকতে হবে এবং রোগীর ঘর থেকে বের হওয়ার আগেই আমাকে সেই সার্জিক্যাল মাস্কটা খুলে প্রপার যে তার ডিসপোজেবল যে জায়গা বা বাস্কেট সেই জায়গায় ফেলে দিতে হবে। আরেকটি প্রিকশন হচ্ছে এয়ারবর্ন প্রিকশন। তাহলে এয়ারবর্ন ড্রপলেট কাকে বলা হচ্ছে? যখন ড্রপলেটের নিউক্লিয়াইটা, অর্থাৎ আমরা রেসপিরেটরি সেক্রেশনের কথাই বলছি, তার নিউক্লিয়াইটা যখন সাইজটা লেস দেন 5 মাইক্রন হয় এবং এটা বাতাসের মধ্যে যখন বেশি সময় ধরে ভেসে থাকতে পারে বা বেশি দূর পর্যন্ত যেতে পারে, সেটাকে বলা হয় এয়ারবর্ন ড্রপলেট। তো এইগুলোর প্রিকশনের জন্য আমাদের যেটা করতে হবে, রোগীদেরকে প্রাইভেট রুমে অর্থাৎ আলাদা রুমের ব্যবস্থা করতে হবে এবং সেই রুমটা হওয়া দরকার নেগেটিভ এয়ার প্রেশার সমৃদ্ধ এবং সেই ঘরে প্রতি ঘন্টায় 6 থেকে 10 বার এয়ারটাকে চেঞ্জ করা দরকার এবং সেখানে যে ফিল্টারটা ব্যবহার করা দরকার সেটা হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এছাড়া আমরা দেখলাম যে ড্রপলেট প্রিকশনের ক্ষেত্রে আমরা যদি সার্জিক্যাল মাস্ক পরতাম সেটাই হয়তো হতো, কিন্তু এয়ারবোর্ন প্রিকশনের জন্য সার্জিক্যাল মাস্ক যথেষ্ট না। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে রেসপিরেটর, যেমন N95 মাস্ক বা পাওয়ার্ড এয়ার পিউরিফাইং রেসপিরেটর। এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। এখন আমরা রেসপিরেটর বা N95 মাস্ক শুধু পরলেই হবে না, প্রত্যেকটি হেলথ কেয়ার পার্সোনাল যারা এগুলো পড়বে তাদেরকে এটাতে ট্রেন্ড হতে হবে, বিশেষ করে ফিট টেস্টিংয়ের ক্ষেত্রে। কারণ কেউ যদি N95 বা এই ধরনের রেসপিরেটরগুলো পরে কিন্তু তার যদি প্রপারলি ফিট না হয় এবং সে যদি ফিট টেস্ট করে এটা বুঝতে না পারে যে তারটা ফিট হয়েছে কিনা, তাহলে যেই উদ্দেশ্যে তার এই মাস্কটি বা রেসপিরেটরটি পরা সেটাই কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ইনফেকশন কন্ট্রোল করতে চাই, কয়েকটি বিষয়ের দিকে জোর দেওয়া দরকার। যেমন একটা সন্দেহজনক রোগীকে আমরা র্যাপিডলি আইডেন্টিফাই বা শনাক্ত করে ফেলবো, তারপরে তাকে আমরা খুব তাড়াতাড়ি আইসোলেশন করে আলাদা রাখবো এবং টেস্টের জন্য রেফার করব। পাশাপাশি তার আমরা ক্লিনিক্যাল যে ম্যানেজমেন্টের বিষয়গুলো রয়েছে সেগুলো এনশিওর করব এবং স্ট্যান্ডার্ড যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল যে প্রসিডিউরগুলো আমরা বললাম, যেমন মাস্ক ব্যবহার করা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, ডিস্টেন্স মেনটেন করা, অন্যান্য যে আরও বিষয়গুলো আছে, এগুলো যেন সেই সন্দেহজনক রোগী মানে সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে বা সেভাবে কাজ করতে হবে। এবারে আমরা আসি যে কোভিড-19 যে ভাইরাসটি, অর্থাৎ নতুন করোনা ভাইরাস, দ্যাট ইজ SARS-CoV-2, সেটি কিভাবে ট্রান্সমিশন করে, অর্থাৎ মোড অফ ট্রান্সমিশন। এটা প্রাইমারিলি ড্রপলেট হিসেবে ট্রান্সমিট করে। অর্থাৎ আমরা যখন আমরা বলতে যার শরীরে এই ভাইরাসটি আছে তিনি যখন হাঁচি দেন, কাশি দেন বা কথা বলেন, তখন রেসপিরেটরি ড্রপলেট তৈরি হয় এবং আশেপাশে ছড়িয়ে যায়। এখন এই কাছাকাছি যারা থাকবে তাদের দেখা যাবে যে মুখ দিয়ে, নাক দিয়ে বা চোখ দিয়ে এটা তাদের শরীরে ঢুকে যেতে পারে, কিংবা কেউ যদি পাশাপাশি সামনাসামনি যদি 3 থেকে 6 ফিটের মধ্যে থাকে এবং কেউ সেখানে হাঁচি কাশি দেয়, তাহলে সুস্থ ব্যক্তির যখন সেখানে শ্বাস নেবে এই শ্বাসের মাধ্যমেও তার শরীরে ঢুকে যেতে পারে। আরেকটা হচ্ছে যে কন্ট্যাক্টের মাধ্যমে, অর্থাৎ স্পর্শের মাধ্যমে। সেটি হচ্ছে এটা এক ধরনের ইনডিরেক্ট ট্রান্সমিশন, অর্থাৎ যে যখন এই রেসপিরেটরি ড্রপলেটটা আসছে সেটা কোথাও পড়ছে, আমরা সেটাকে ধরছি কিংবা হাঁচি কাশি দিচ্ছি, আমরা হাত দিচ্ছি সেই জায়গা, কিংবা আমরা কতগুলো কমন যে জায়গা যেগুলো বলা হয়েছে, হয়তো আমরা সুইচ নাড়ছি কিংবা আমরা দরজার নব নাড়ছি, ওয়াশরুমের ফ্লাশ নাড়ছি, তো এগুলো বিভিন্নজন হাত দিচ্ছি, একজন ইনফেক্টেড পার্সন তার ইনফেক্টেড হাত দিয়ে এর আগে ওটা স্পর্শ করে গেছে, আমি আবার সেটা স্পর্শ করলাম, তারপরে সেই হাত আমি আমার চোখ, নাক, মুখে দিলাম, এভাবে যে কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু ট্রান্সমিশন হতে পারে। আর হতে পারে যে অ্যারোসল বা এয়ারবর্নের মাধ্যমে। এই সম্পর্কে আসলে তথ্য বা ডেটা কম, যে এটা কতটা ছড়ায় এই বিষয়ে হচ্ছে কিছুটা প্রশ্ন আছে, কিন্তু মনে করা হয় যে অ্যারোসল জেনারেটিং যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো ট্রান্সমিশন করতে পারে। তাহলে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরগুলো আসলে কী কী? যেমন আমরা যদি ইনটিউবেশন করি রোগীর, মেকানিক্যাল ভেন্টিলেশন দেই কিংবা নন ইনভেসিভ ভেন্টিলেশন প্রসিডিউর যেমন বাইপ্যাপ বা সিপ্যাপ, এগুলো যদি দেওয়া হয়, ম্যানুয়ালি যদি ভেন্টিলেশন করা হয় কিংবা সিপিআর দেওয়া যদি হয়, ব্রঙ্কোস্কোপি যদি করা হয়, যদি এয়ারওয়ে সাকশন দেওয়া হয় কিংবা স্পুটাম ইন্ডাকশন করানো হয়, এই সবগুলোই কিন্তু অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর। আর
নেবুলাইজ করলে কিংবা আমরা ওয়ার্ডে যে একটা রোগীদেরকে হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি দেই, এগুলো অ্যারোসল জেনারেট করে কিনা এই ব্যাপারে লিমিটেড ডেটা রয়েছে। তবে আমাদের টার্গেট যেহেতু ইনফেকশন কন্ট্রোল করা, আমাদের এইটা মাথায় রেখে কাজ করা উচিত যে হ্যাঁ, নেবুলাইজেশন বা হাই ফ্লো অক্সিজেন ডেলিভারির মধ্যে অ্যারোসল জেনারেট হয়তো করতে পারে। এখন ডিজিজটা যেভাবে, ইনফেকশনটা যেভাবে ট্রান্সমিট করছে, সেটাকে মাথায় রেখে যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে ইনফেকশন কন্ট্রোলের জন্য ফর SARS-CoV-2, সেগুলো হচ্ছে যে সাসপেক্টেড রোগীদেরকে আমাদেরকে, যারা ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা করছে কিংবা যারা কনফার্ম কেস অফ কোভিড-19, তাদেরকে আমাদেরকে আইসোলেট করে ফেলতে হবে। আমরা মাল্টিপল কনফার্ম কেসকে একসাথে একটা রুমে বা একটা ওয়ার্ডে রাখতে পারি, কিন্তু একজন সাসপেক্টেড কেস যারা আমরা কনফার্ম না যে তিনি হয়তো কোভিড-19 হতেও পারেন, নাও হতে পারেন, তাকে আমরা চেষ্টা করব আলাদা একটা রুমে রাখতে। কিন্তু আবারও ওই যে আমাদের বাস্তবতায় এক একজনকে এক একটা রুম দেওয়া আসলে কতটা বাস্তবসম্মত হবে, তো সেই জায়গায় যদি আমাদেরকে একই ওয়ার্ডে বা একই রুমের মধ্যে রাখতে হয়, তাহলে এই সাসপেক্টেড রোগীদের একজনের বেড থেকে আরেকজনের বেডের দূরত্ব কমপক্ষে 1 মিটার বা 3 ফিট হতে হবে এবং রুমটা ওয়েল ভেন্টিলেটেড হতে হবে। যদি আমরা কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর করি, সেই ক্ষেত্রে অবশ্যই সেই রুমের নেগেটিভ প্রেশার রুম হওয়া উচিত। যদি কোনো কারণে এই নেগেটিভ প্রেশার রুম অ্যাভেলেবেল না থাকে, তাহলে অবশ্যই এটা আমাদেরকে সিঙ্গেল রুম করতে হবে, অর্থাৎ ওই রুমে অন্য কোনো রোগী থাকবে না। সেই যার আমরা এই অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরগুলো করছি শুধু তিনিই থাকবেন এবং রুমটা ওয়েল ভেন্টিলেটেড হতে হবে। এখন আমরা যদি হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলোকে ইনফেকশন প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে চাই, কারণ হেলথ কেয়ার ফ্যাসিলিটিসে তো আসলে এখন কোভিড নন কোভিড সব রোগীদেরই চিকিৎসা হবে, তো সেই জায়গায় স্ট্র্যাটেজিটা কেমন হবে? সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে কয়েক লেভেলে, একটা হচ্ছে পেশেন্ট লেভেলে, একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটি লেভেলে, আরেকটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছে তাদের লেভেলে। তো প্রথমেই যদি পেশেন্টদের লেভেলে বলা হয়, তাহলে পেশেন্টদেরকে যেটা করতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে অ্যাবাউট হ্যান্ড হাইজিন, যে তারা কীভাবে তার হাতটাকে জীবাণুমুক্ত রাখবে, এবং তাদেরকে আমাদের এটা বোঝাতে হবে যে মাস্ক যে আমরা পরতে বলছি সেটা সার্জিক্যাল মাস্ক হোক, নিদেন পক্ষে যেন কাপড়ের মাস্ক হয়, সেটা কেন তারা পরবে, এই যে মাস্ক পরার গুরুত্বটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর সাম্প্রতিক সময়ে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলো এসেছে, তাতে দেখা যাচ্ছে যে একটা রোগী অ্যাসিমটোমেটিক থাক বা প্রিসিমটোমেটিক, অর্থাৎ প্রিসিমটোমেটিক তাদের বলা হচ্ছে যাদের বর্তমানে সিমটম নেই কিন্তু ভবিষ্যতে সিমটম ডেভেলপ করবে, এরকম পেশেন্ট প্রত্যেকেই কোভিড-19-এর যে ভাইরাসটি আছে সেটাকে ট্রান্সমিট করতে পারে। তাই ইনফেকশন কন্ট্রোলের জন্য সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক যেই হোক না কেন, তাকে অবশ্যই ক্লথ ফেস কাভারিং বা ফেস মাস্ক ব্যবহার করতে রেকমেন্ড করা হয়েছে। এটার যে সুবিধাটা হচ্ছে, যখন কেউ হাঁচি কাশি দিচ্ছে, ফলে সেটি এনভায়রনমেন্টে ছড়িয়ে না গিয়ে সেই মাস্কের মধ্যে বা ফেস যে কাভারিংটা রয়েছে তার মধ্যে আটকে থাকে, ফলে হচ্ছে যে এটা ট্রান্সমিশনটা পুরোপুরি প্রিভেন্ট না হলেও কিছুটা প্রিভেন্ট হবে, রিডিউস তো নিশ্চিতভাবেই হবে। এখন হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যদি বিষয়টা চিন্তা করা হয়, সেখানে আমাদেরকে ট্রায়াস সিস্টেমটা, ট্রায়াস প্রোটোকলটাকে এস্টাবলিশ করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে কোভিড আর নন কোভিড রোগীরা একে অপরের সংস্পর্শে না আসে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে কোভিড জোনটাকে আলাদা করতে হবে এবং সেই জোনের মধ্যে আবার সাসপেক্টেড এবং কনফার্ম কেসকে আলাদা রাখতে হবে। সেখানে আমাদেরকে এডুকুয়েট ইকুইপমেন্ট এবং রিসোর্সগুলো এনশিওর করতে হবে, যেগুলো আমার ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলের জন্য প্রয়োজন। পাশাপাশি যে হ্যান্ড হাইজিন ম্যাটেরিয়াল, এইগুলোর জন্য কিংবা এনভায়রনমেন্টাল যে ক্লিনিং ডিসইনফেক্ট করার জন্য যেই সাবস্টেন্স বা যেই ম্যাটেরিয়ালগুলো দরকার, সেগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমাদেরকে প্রোভাইড করতে হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। শুধু এগুলো হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে দিলেই চলবে না, তাদেরকে এগুলো ব্যবহার, তাদেরকে ডনিং ডাফিং এগুলো সম্পর্কে কিন্তু প্রপারলি ট্রেন আপ করতে হবে। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের যদি আমরা বলি যে সেই ক্ষেত্রে কি, সেটা হচ্ছে যে যেই ট্রেনিংয়ের বিষয়টা আসলো সেটা তো থাকবেই, তাদেরকে বেসিক যে বিষয়টা যে কীভাবে ইনফেকশন প্রিভেন্ট কন্ট্রোল করতে হয়, এটা প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কারে জানতে হবে। সেটা ডাক্তার থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার থেকে শুরু করে একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিসে যারাই কাজ করেন, তাদের প্রত্যেকের বেসিক যে কনসেপ্টটা তাদেরকে বোঝাতে হবে, যাতে তারা সেটা মেনটেন করতে পারে। পাশাপাশি তারা যেন ফ্রিকুয়েন্টলি হ্যান্ড হাইজিনটা মেনটেন করে, এই বিষয়টাতে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা, ট্রেন আপ করতে হবে।
আর যেটা হচ্ছে যে আমাদের একটা স্বভাবগত অভ্যাস যে আমরা নাকে মুখে হাত দিই, হেলথ কেয়ার ওয়ার্কাররা যেন নাকে মুখে হাত না দেয়, এবং তারা মাস্ক ব্যবহার করছে। মাস্কের যে আউটার সারফেসটা অর্থাৎ বাইরের দিকের যে অংশটা, সেখানেই কিন্তু যে অন্যদের বা পরিবেশ থেকে আসা যে জীবাণুগুলো আছে সেগুলো থাকতে পারে, কাজে আমরা সেই জায়গায় যেন হাত না দিই, এইটা এনশিওর করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল নিয়ে আমাদের ন্যাশনাল গাইডলাইনে যেই ভার্সন 7-এ যে কথাগুলো বলা হয়েছে সেগুলো। নিশ্চয়ই আমি এর যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলো নিয়েও কথা বলবো। এর আগেও বলেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আশা করছি যে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।